আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আসছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদের পৃষ্ঠপোষক এবং দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো ভারতেই বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি আগামী ২৬ থেকে ২৭ মার্চ আমরা যেটা পেপার পত্রিকায় দেখেছি তাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। সেই জায়গা থেকে গতকালকে বিকাল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, এই সময়ের বাংলাদেশের তারুণ্য নির্ভর যুবকদের সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, তারা গতকালকে প্রেস ক্লাবের সামনে একটি প্রতিবাদ আয়োজন করেছে, ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিল, যেখান থেকে স্পষ্ট ভাষায় যুব নেতারা বক্তব্য রেখেছেন। বাংলাদেশে ভারতের চলমান আগ্রাসন নিয়ে তারা তথ্য নির্ভর কথা বলেছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণস্বাস্থ্য কেন্দ্র, যেটি মূলত মুক্তিযুদ্ধের সময় থেকেই যে ফিল্ড হসপিটাল নামে কার্যক্রম শুরু করেছিল মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়ার মাধ্যমে, সেই ফিল্ড হসপিটাল থেকে আজকের গণস্বাস্থ্য কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও ছিলেন। তিনিও সেখানে প্রধানমন্ত্রীর প্রতি স্পষ্ট আহ্বান করেছেন যে প্রধানমন্ত্রী এই উগ্র হিন্দুত্ববাদী মোদীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মতো পবিত্র অনুষ্ঠানে এনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনাকে কলঙ্কিত করতে পারেন না এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন অসাম্প্রদায়িক মহান নেতাকে অসম্মান করতে পারেন না। একই সাথে জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে এটিও দৃষ্টি আকর্ষণ করেছেন যে প্রধানমন্ত্রী যুদ্ধ অপরাধের দায়ে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করেছেন, যদিও সেই বিচার প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সেই বিচার প্রক্রিয়া কিভাবে কি সম্পন্ন হয়েছে, সেখানে কিভাবে আসলে কতটুকু ফাঁক ফোকর রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায়ও কাউকে কাউকে হয়রানি করা হয়েছে। তারপরেও প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি যদি বাংলাদেশের সেই মানবতা বিরোধী অপরাধীদের বিচার করে থাকেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে যুক্ত থাকার কারণে, তাহলে অবশ্যই ভারতের যে বর্তমানে যে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার, এই মোদী সরকারের মানবতা বিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেও শেখ হাসিনার সোচ্চার হওয়া উচিত ছিল বর্তমান প্রধানমন্ত্রীর। কারণ এই বর্তমান উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী, যিনি ভারতেই কসাই নামে খ্যাত, যাকে গুজরাটের কসাই বলা হয়, কারণ গুজরাটের আপনার ২০০২ সালে এটিকে হিন্দু মুসলিম দাঙ্গাও বলা যায় না, পরিকল্পিতভাবে আপনার একটি ঘটনা ঘটিয়ে তার দায় চাপিয়ে দিতে চেয়েছিল এই মোদী মুসলমানদের উপরে এবং সেই ইস্যুকে কেন্দ্র করে ভারতে তৎকালীন সময়ে যে সেই সময় গুজরাটে মুসলমানদের বলা চলে যে কচুকাটা কেটেছিল এবং সেই সময় প্রায় ২,০০০-এর অধিক মানুষকে হত্যা করেছিল। তো সেই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য হচ্ছে মোদির বিচার হওয়া উচিত। এবং এছাড়াও গত বছর আপনারা দেখেছেন যে এনআরসি সিএ এর নামে আপনার ভারতেই যে কিভাবে মাইনরিটি পিপল, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল এবং সেখানে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরা দেখেছি, সেই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জেএনইউ থেকে শুরু করে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোট এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র নেতারা এই উগ্র হিন্দুত্ববাদী মোদীর যে সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘুদেরকে যে নাগরিকত্ব বঞ্চিত করার যে একটা অপপ্রয়াস এবং অসাম্প্রদায়িক ভারতকে আপনার একটা সাম্প্রদায়িকভাবে বিভক্ত করার যে অপচেষ্টা, তার বিরুদ্ধে সেখানের ছাত্র সমাজ, বিশেষ করে শিক্ষিত সমাজ, তারাই সেখানে রুখে দাঁড়িয়েছিল। সেই সময় আমরাও বাংলাদেশ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মতো একটি অনুষ্ঠানে এই উগ্র হিন্দুত্ববাদী মোদীকে এনে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে দেয়া যাবে না এবং ছাত্র জনতার প্রতিবাদের মুখে গত বছর
এই বর্তমান সরকার তখন আপনার মোদিকে বাংলাদেশে আনেনি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি আবার বর্তমানেও এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মতো আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সরকার এদেশের সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার জন্য এই ভারতের উগ্র হিন্দুত্ববাদের দোসর, এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, দক্ষিণ এশিয়ার শান্তির পথে ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা, সেই মোদিকে বর্তমান সরকার বাংলাদেশে আনতে চাচ্ছেন। তারা কেন বাংলাদেশে আনতে চাচ্ছেন সেটি আমাদের কাছে বোধগম্য নয়। খালি শুধুমাত্র যে সাম্প্রদায়িকতার অভিযোগে যে অভিযুক্ত, ভারতেই যে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, মুসলিমদেরকে নাগরিকত্বহীন করার একটা অপচেষ্টা করছে, সেটি নয়। একই সাথে আমরা যদি দেখি যে এই মোদী সরকারের আমলে এই মোদী সরকারের অন্যান্য নেতৃবৃন্দ যেভাবে ভারতের বিভিন্ন আপনার সময়ে আপনার বাংলাদেশ বিদ্বেষী বক্তব্য রেখেছেন, পার্লামেন্ট থেকে শুরু করে রাজনৈতিক সভা সমাবেশে, সেটি কিন্তু অত্যন্ত একটি ঘৃণিত কাজ, একটি জঘন্য কাজ। আপনারা দেখেছেন যে ভারতে যে বিতর্কিত নাগরিকত্ব আইন যে এনআরসি সিএ চলছে, সেটার ফলে আসামে প্রায় 19 লক্ষ মানুষ নাগরিকত্বহীন হয়েছেন, যার মধ্যে বোধহয় 5 লাখ হিন্দু, প্রায় 7 লাখের মতো মুসলমান। এখন মোদীদের অভিযোগ হচ্ছে, বা মোদীর দল বিজেপির অভিযোগ হচ্ছে যে এরা সবাই যেহেতু বাংলা ভাষাভাষী, এরা বাংলাদেশি। এমনকি পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা শুনেছি যে মোদীর দলের আরেক উগ্র হিন্দুত্ববাদী নেতা অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আপনার পার্লামেন্টে কিন্তু জোরে সোরে বিশেষ করে বলেছেন যে 1 কোটি না 2 কোটি, 1 কোটির মতো বোধহয়, যে 1 কোটি অবৈধ অভিবাসী তারা বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের একটি বক্তব্য দেওয়া তথ্য প্রমাণ ছাড়া এটি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে একটি আঘাত বলে আমরা মনে করি। আমরা তখনও প্রতিবাদ করেছিলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেন এটিকে আনুষ্ঠানিকভাবে এটার প্রতিবাদ জানানো হয়। কিন্তু আমরা দেখেছি যে এই বিনা ভোটের সরকার, ভারতের তাবেদার সরকার, তারা কিন্তু ওইভাবে প্রতিবাদ জানায়নি। কারণ তারা বাংলাদেশে ক্ষমতায় আছে ভারতের পৃষ্ঠপোষকতায়, ভারতের প্রশ্রয়ে, ভারতের সাপোর্টে, যে কারণেই যখন সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়ে, তখন আমরা দেখি যে আপনার আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা সীমান্তে যে হত্যাকাণ্ড ঘটছে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী যে নির্বিচারে বাংলাদেশিদেরকে যে গুলি করে মারছে, সেটি তারা বলতে নারাজ কিংবা সেটি নিয়ে প্রতিবাদ করতে নারাজ। বরঞ্চ তারা প্রতিনিয়ত সেই ভারত বন্দনায় ব্যস্ত। তারা আপনার একটা পুরানো ক্যাসেট বাজায় যে বাংলাদেশ ভারতের সাথে নাকি রক্তের সম্পর্ক, রাখির সম্পর্ক। একেবারে মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আমরা দেখেছি। কাজে এটি দ্বারা আমরা স্পষ্ট ধারণাই করতে পারি যে বর্তমান সরকার কিভাবে ভারত বন্দনায় লিপ্ত। বন্ধুগণ, আমরা বলেছি যে আসলে বাংলাদেশের 3 দিকে ভারত বেষ্টিত, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ হচ্ছে ভারত। কাজেই ভারতের সাথে আমাদের অবশ্যই সুসম্পর্ক দরকার। এবং আপনারা যদি একটা জিনিস দেখেন যে কৌশলগত কারণে বাংলাদেশকে যেমন ভারতের প্রয়োজন, ভারতকেও তেমন বাংলাদেশের প্রয়োজন। যে অবশ্যই যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং একই সাথে বলবো, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই আলোচনাগুলো মানুষের জানা দরকার, মানুষের শোনা দরকার এবং এগুলো শুনে মানুষের সচেতন হওয়া দরকার। যে কারণে লাইভটি শেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের কাছে পৌঁছে দিবেন। কারণ এই কথাগুলো অনেকে বলতে চায় না, অনেকে বলে না। কারণ ভারতের যে বাংলাদেশে যে আধিপত্যবাদ, সেটা এতটাই শক্তিশালী যে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যম, সব জায়গায় ভারতীয়দের এজেন্ট রয়েছে। যে কারণে দেখা যায় এদেশে কখনো ওইভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আসলে জোরালো প্রতিবাদ হয় না সেই ভাসানীর মৃত্যুর পর থেকে। কারণ ভাসানীর যে ঐতিহাসিক উক্তি আমরা দেখেছি যে পিণ্ডির জিনজির থেকে মুক্ত হয়েছি, দিল্লির গোলামি করতে নয়, দিল্লির দাসত্ব করতে নয়। আজকে কোনো রাজনৈতিক দলের নেতা এইভাবে আমরা দেখি না এই বক্তব্যটি জনসম্মুখে দিতে যে দিল্লির দাসত্ব এদেশে চলবে না, দিল্লির লেজুর ভিত্তি এদেশে চলবে না, দিল্লির গোলামি এদেশে চলবে না, স্বাধীন দেশে দিল্লির গোলামি চলবে না। তো আমরা যেটা বলতেছিলাম যে আসলে আপনারা যদি দেখেন সেই স্বাধীনতার পর থেকেই ভারতের যে আগ্রাসন,
সেটি কিন্তু বিভিন্নভাবেই চলছে। মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা তার জন্য ওই সময়ের ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে ওই সময়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, রেসপেক্ট আমরা প্রত্যাশা করি। কিন্তু তাই বলে জোকের মতো দিনে দিনে তিলে তিলে রক্ত চুষে চুষে খাবে ভারত, আর সেটি নিয়ে আমরা প্রতিবাদ করব না, এটা হতে পারে না। কিন্তু আমরা দেখে এসেছি যে সেই স্বাধীনতার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কখনো কখনো কেউ ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে সরব থেকেছেন, প্রতিবাদ করেছেন। কেউ কেউ রাজনৈতিকভাবে যেন কালার না হয়, ক্ষমতায় যেতে যেন বাধার বিঘ্নের সম্মুখীন না হয়, সে কারণে তারা ওইভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিংবা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেনি। বিস্তারিত ইতিহাস বললে আজকে দিনের পর দিন লাগবে, সুতরাং সেই সময় নেই। চেষ্টা করব যে 20 থেকে 15 মিনিটের মধ্যেই আজকের লাইভটি কিছু গুরুত্বপূর্ণ কথার মাধ্যমে শেষ করতে। যে ছোট একটি কথা, অবশ্যই আপনারা জানেন যে বিশেষ করে আপনার মুক্তিযুদ্ধের সময়ে যে ভারতের যে অবদান, ভারতের মানুষ, কৃষক, শ্রমিক জনতা, বিশেষ করে আপনার পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ ওই অঞ্চলের মানুষের যে অবদান, সেটি কিন্তু এই দেশের আপামর জনগণ কিন্তু সেটি শ্রদ্ধাভরে স্মরণ করে। সেটির জন্য এখনো মুক্তিযুদ্ধের সময়ে, মুক্তিযুদ্ধের আলোচনায় আমরা ভারতের এই অবদানের কথা স্বীকার করি, তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। কিন্তু তার মানে এই নয় যে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে ভারত আমাদেরকে গোলাম করে রাখবে এবং আমাদের দেশের রাজনীতির ক্ষমতার কলকাঠি ভারত নাড়বে। কিছু কিছু ক্ষেত্রে, যেমন দু একটি ঘটনা, ছোট একটি ঘটনা, যে 1974 সালে আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসি সম্মেলন, অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স, মুসলিম দেশগুলোর যে সংগঠন, সেখানে যোগদান করবেন। সেখানে কিন্তু ভারত স্পষ্টভাষী, ভারতের তৎকালীন নেতৃবৃন্দ বঙ্গবন্ধুকে কিন্তু নিষেধ করেছিল বঙ্গবন্ধু যেন ওআইসি সম্মেলনে না যায়। তো বঙ্গবন্ধু কিন্তু ওআইসি সম্মেলনে গিয়েছিলেন, কারণ যারা রাজনীতি করেন ওই দেশের জনগণের সেন্টিমেন্টকে উপেক্ষা করার কোনো অবকাশ নেই। বাংলাদেশের 90% মুসলিম অধ্যুষিত জনসংখ্যা, কাজী এখানে স্বাভাবিকভাবেই মুসলিম সেন্টিমেন্টকে উপেক্ষা করে রাজনীতি করার কোনো সুযোগ নেই। কাজী বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে তার একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তার আপনার ওআইসি সম্মেলনে যাওয়া দরকার, তিনি গিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানেও ক্ষমতায় আছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার। আমরা দেখেছি যে এই সরকারের প্রতিনিধিরা কিভাবে ভারতের লেজুর ভিত্তি করতে ব্যস্ত, ভারতের গুণগান গাইতে ব্যস্ত। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে শুনি যে বাংলাদেশ ভারত সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। তো পররাষ্ট্রমন্ত্রীকে একাধিকবার বিভিন্ন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, সুশীল সমাজের পক্ষ থেকে এই ব্যাখ্যা চাওয়া হয়েছিল যে বাংলাদেশ ভারত যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, তাহলে এখানে কে স্বামী কে স্ত্রী। স্বভাবতই তাহলে পররাষ্ট্রমন্ত্রীর কথা ধরতে হবে যে যেহেতু বাংলাদেশ ছোট দেশ, ভারত সবসময় আমাদেরকে ডোমিনেট করে, সীমান্তে আমাদেরকে গুলি করে মারছে, আমরা কিছু বলতে পারছি না। সীমান্তে মারার পরেও বরঞ্চ আমাদের মন্ত্রীরা, এমপিরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বলে থাকেন যে সীমান্তে আসলে চোরাচালানিদের কারণে হচ্ছে সীমান্তে হত্যাকাণ্ড ঘটে, কিংবা আমাদের নেতা, আমাদের লোকেরা নাকি অস্ত্র নিয়ে যায়, বম নিয়ে যায়, বম্বিং করতে যায়, এটা পররাষ্ট্রমন্ত্রীর কথা। তো সে কারণে হচ্ছে সীমান্তে হত্যাকাণ্ড ঘটে। কাজে এই ধরনের যখন কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলে, সেটা তখন তার বলার অপেক্ষা রাখে না যে আসলে এখানকার রাজনীতিবিদরা কিংবা এখানকার এই বর্তমানের যে বিনা ভোটের সরকারের এমপি মন্ত্রীরা কতটা ভারতের পদলেহন করতে ব্যস্ত হয়ে গেছে। তো যে কথাটি বলছিলাম, এই সীমান্ত হত্যাকাণ্ড ঘটে, তারা প্রতিবাদ করতে পারে না। কিংবা আমরা দেখেছি যে যখন বাংলাদেশের সাথে চুক্তিগুলো হয়, বাংলাদেশের জনগণের আপনার আবেদন থাকা সত্ত্বেও সেগুলোকে উপেক্ষা করেই সেখানে শুধুমাত্র ভারতের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। যে কারণে আমরা দেখেছি যে সেই পরীক্ষামূলক সম্প্রচার হিসেবে যেমন টেলিভিশনগুলো চলে, ঠিক একইভাবে যেই ফারাক্কাবাদ 41 দিনের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল, সেই ফারাক্কাবাদ স্থায়ীভাবেই হচ্ছে চলমান রয়েছে। সেটি নিয়ে রাজনৈতিক মহল থেকে ওইভাবে আর কোনো প্রতিবাদ করা হয়নি, সেটি নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফারাক্কা বাঁধের কারণে আমরা দেখেছি উত্তরাঞ্চল কিভাবে এই আপনার কৃষি মৌসুমে পানির জন্য হাহাকার করে, কিভাবে উত্তরাঞ্চলের কৃষি বিপন্ন হয়েছে। তিস্তা চুক্তি বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু তিস্তা চুক্তি হচ্ছে না। এদেশের মন্ত্রীরা যাচ্ছেন ভারতে, ভারতের মন্ত্রীরা এদেশে আসছেন,
কেউ ইলিশ পাঠাচ্ছেন, এদেশের আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুজোতে ইলিশ পাঠায়, পরের দিন দেখা যায় বাংলাদেশের পেঁয়াজ বন্ধ করে দেওয়া হয়। পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হলে দেখা যায় যে আপনার পেঁয়াজের মূল্য 300 টাকা হয়ে যায়, পেঁয়াজের মূল্য 100 টাকা হয়ে যায়। কিন্তু সেটি নিয়ে আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, সরকার কোনো প্রতিবাদ করতে পারে না। তারপরে আবার যখন এদেশের কৃষকদের পেঁয়াজ আপনার ঘরে ওঠে, তখন দেখা যাচ্ছে যে আবার ভারত পেঁয়াজ পাঠায় যাতে কৃষকরা মাঠে মারা যায়, এবং পচা পেঁয়াজ পাঠায়, কিংবা পেঁয়াজের বস্তার মধ্যে পাথর পাঠায়, যেটি আমরা না, আপনার পেঁয়াজ আমদানিকারকরা বলেছে। সেটি নিয়েও কিন্তু কোনো ওইভাবে প্রতিবাদ করতে দেখি না। দুদেশের যে বাণিজ্য ঘাটতি, সেটি যে কি পরিমাণ একটা অসম বাণিজ্য চুক্তির ফল, সেটি আসলে হয়তো আমরা আপামর জনগণ ওইভাবে অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সীমান্ত নিয়ে হয়তো অনেকে ভাবি না, যেখানে আমরা এগুলোকে উপলব্ধি করতে পারি না। গত এক বছরই, শুধুমাত্র 19-20 অর্থ বছরই বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় $6,119 মার্কিন। প্রতি বছর এভাবে বাণিজ্য ঘাটতি বাড়তেছে। উদাহরণস্বরূপ তার আগের যদি আপনারা দেখেন, তার আগের বছরে বাংলাদেশ ভারত বাণিজ্য আপনার ছিল 975 সম্ভবত মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আপনার ভারতে রপ্তানি ছিল মাত্র আপনার 104 মার্কিন ডলার। তো এভাবে প্রতিনিয়তই আমরা বাণিজ্যিক ক্ষেত্রেও বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু যদিও একটা প্রোপাগান্ডা বা একটা প্রচার করা হয় যে বাংলাদেশের, ভারতের বাজারে বাংলাদেশের অনেকগুলো পণ্য শুল্কমুক্ত সুবিধায় আপনার বাণিজ্য, অর্থাৎ ওই ভারতের বাজারে বাজারজাত করার সুযোগ রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যারা আমদানি রপ্তানির সাথে জড়িত, তারাই বলে থাকেন যে শুল্কমুক্ত সুবিধা হলেও রাজ্য কর, এই ট্যাক্স ওই ট্যাক্স, তাতে যে নানান ধরনের জটিলতা তৈরি করা হয়, সেখানে আসলে ওই অর্থে ওইভাবে আর বাণিজ্য করা যায় না। বাংলাদেশে ভারতের যে সাংস্কৃতিক আগ্রাসন, সেটি নিয়ে অনেক সময় বিস্তর আলোচনা হয়েছে, সেটিও আপনারা জানেন। ভারতের প্রত্যেকটি চ্যানেল, স্টার জলসা থেকে শুরু করে জি বাংলা, টি বাংলা, সবগুলো চ্যানেল এখানে অবাধে চলে, এবং সেসব চ্যানেলগুলোতে যেসব অনুষ্ঠানগুলো দেখানো হয়, সেগুলো কিন্তু অনেকাংশেই বাংলাদেশের, আমি মনে করি যে সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী। কারণ আমরা কিন্তু পশ্চিমাদের মতো নই, কিংবা ভারতের মতো নই। সেখানে ম্যাক্সিমাম এই সমস্ত চ্যানেলগুলোতে যে ধরনের দেখা হয়, সংসারের অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে আপনার মিল মহব্বত নাই, কিংবা আপনার পরকিয়া, কিংবা আপনার দেখা যায় বউ শাশুড়ির যুদ্ধ, নানান ধরনের একটা অপসংস্কৃতিক চর্চা এই চ্যানেলগুলোর মাধ্যমে প্রমোট করা হচ্ছে, যেগুলোর দ্বারা আলটিমেটলি কিন্তু আমরা প্রভাবিত হচ্ছি। অথচ বাংলাদেশের একটা চ্যানেল কিন্তু ভারতে দেখানো হয় না। সীমান্ত হত্যার কথা বলেছি, গত 20 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় 2000 হত্যাকাণ্ড ঘটেছে। প্রতি বছর সীমান্ত যখন হত্যাকাণ্ড হয়, যখন দু দেশের বাহিনী পর্যায়ের বৈঠক হয়, সবসময় আমরা শুনি যে সীমান্ত হত্যা বন্ধ হবে, এরপরে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসা হবে। অথচ আমরা কখনো এটার কার্যকারিতা দেখি না। বরঞ্চ আমরা দেখি যে বাংলাদেশের সীমান্তে ভারতীয় জেলেরা এসে মাছ ধরে নিয়ে যায় নদীর ক্ষেত্রে। আর বাংলাদেশিরা যদি ভুল করে এক হাত যদি ভারতীয় সীমান্তের মধ্যে ঢুকে পড়ে, তার জন্য সরাসরি তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়। আমরা একইভাবে দেখেছি যে আপনার বিশেষ করে রাজনীতির ক্ষেত্রেও যে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ, সেটি পৃথিবীর কোনো দেশে এইভাবে চলে কিনা সেটি নিয়ে আমাদেরকে ঘাটতে হবে। কারণ আপনারা সবাই জানেন যে বিশেষ করে বর্তমানের যে বাংলাদেশের যে একটা বিনা ভোটের সরকার, ফ্যাসিবাদী সরকার রয়েছে, সেই সরকার কিন্তু 2014 সাল থেকেই বাংলাদেশে বিনা ভোটের একটি সাজানো পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছে, যার পেছনে ব্যাক স্টেজে তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে ভারত। কারণ 2014 সালের নির্বাচন, যে নির্বাচনে তৎকালীন বিরোধী দলীয় দল বিএনপি যেই নির্বাচন বর্জন করেছিল, যে নির্বাচনে অংশ নেয়নি, সেই নির্বাচনকে বৈধতা দিতে 2015 সালে ভারতের এই কসাই মোদি, এই নরেন্দ্র মোদি, উগ্র হিন্দুত্ববাদের দোসর মোদি তখন বাংলাদেশে এসেছিল। কারণ এই ভারতের যে তাবেদারি শক্তি, ভারতের যে গোলামী শক্তি, রাজনৈতিক শক্তি, তাদেরকে শক্তিশালী করার জন্য
তাদের সরকারকে বৈধতা দেওয়ার জন্য, এবং এই বিনা ভোটের সরকারের জন্য আন্তর্জাতিকভাবে এই ভারত লবিং করেছে। যে কারণে এই বিনা ভোটের সরকার সেই 14 সাল থেকে 18 সাল 5টি বছর নির্বিঘ্নে তারা ক্ষমতায় থেকেছিল। দেশের জনগণের ক্ষোভ থাকা সত্ত্বেও তারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেয়নি। এবং সর্বশেষ 2018 সালের তো বিনা ভোটের নির্বাচন, আরেকটি নির্বাচন, যে নির্বাচনেরও কলকাঠি পেছন থেকে নেড়েছে ভারত, এটি অনেকেই বলে থাকেন। তো আমাদের কথা হচ্ছে যে ধরেন ভারত যদি এই জায়গায় আপনার তারা পরিষ্কার হতে চায় যে না, বাংলাদেশের এই বিনা ভোটের ফ্যাসিবাদ মাফিয়া সরকার, এদের সাথে ভারতের সমর্থন নাই, তাহলে ভারত এই সরকারকে বলুক যে না, আমরা কোনো অবৈধ সরকার, বিনা ভোটের সরকার, মাফিয়া সরকারের সাথে কাজ করতে চাই না, আমরা বাংলাদেশের জনগণের সাথে কাজ করতে চাই, যেটি আমরা সবসময় চাই। বাংলাদেশ ভারত দুদেশের সম্পর্ক হবে দুদেশের জনগণের চাহিদার ভিত্তিতে, দুদেশের জনগণের ন্যায্যতার ভিত্তিতে। সেখানে কেন একটা রাজনৈতিক দলের সাথে তাদের সখ্যতা হবে? কিছুদিন আগে যেটা আমরা দেখেছি, বর্তমান ভারতের যে রাষ্ট্রদূত, বর্তমান হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী, তিনি আওয়ামী লীগের পার্টি অফিসে আওয়ামী লীগের নেতাদের সাথে একটি সভায় তিনি বলেছিলেন যে আওয়ামী লীগে না থাকলে তাদের কোনো বন্ধু নাই, যেটি ইত্তেফাকের মতো পত্রিকাও আপনার হেডলাইন করেছিল, যদিও পরবর্তীতে দেখেছি যে সেই হেডলাইনটি আবার চেঞ্জ করে দিয়েছিল। অর্থাৎ আমরা এটি বলেছিলাম যে বাংলাদেশের আপনার রাজনৈতিক দল থেকে প্রশাসন, গণমাধ্যম, সব জায়গায় ভারতের দালালি করা একটা শক্ত এজেন্ট রয়েছে। কারণ আমি বলবো যে রাজনৈতিক দলের নাম বলবো না, কারণ আপনারা বুঝে নেন, খুঁজে নেন যে কোন রাজনৈতিক দলটি ভারতের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, ভারতের দালালি করতে উঠতে বসতে ভারত বন্দনায় ব্যস্ত। সেই দলের যে বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, কৃষক সংগঠন, বিভিন্ন অঙ্গ সংগঠনের দিকে তাকাবেন, সেই অঙ্গ সংগঠনের নেতৃত্বটা কেমন। ভারতকে খুশি করার জন্য দেখা যাচ্ছে যে তারা আপনার কিছু কিছু উচ্চ পদে মানে হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে বসিয়েছে। এর মাধ্যমে ভারতকে একটা বার্তা দিতে চেয়েছে যে তারা এখানকার হিন্দুদেরকে মূল্যায়ন করে, অথচ তৃণমূলে তাদের দল হিন্দু সহ সংখ্যালঘুদের জায়গা জমিন দখল করে নির্যাতন নিপীড়ন করে এবং অনেক ক্ষেত্রেই পরিকল্পিতভাবেই কিন্তু দাঙ্গা ঘটায়, আপনারা দেখেছেন। কাজেই সেই দলের আপনার এই যে ছাত্র যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটিগুলো দেখলে আপনি দেখবেন যে উচ্চ পদের আপনার একটা অংশ হচ্ছে হিন্দু। এর মাধ্যমে তারা মূলত বাংলাদেশে হিন্দুদেরও আপনার সাপোর্ট বা সিম্প্যাথি নেওয়ার একটা চেষ্টা করে এবং ভারতের বিজেপিকেও বোঝাতে চেষ্টা করে বা চেক অ্যান্ড ব্যালেন্সের একটা রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে আমার দলে দেখো হিন্দুরা আছে, অথচ এই দলের দ্বারাই কিন্তু হিন্দুরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত বেশি। এই দলই হচ্ছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা ঘটায়। কোন দল সেটি আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন, আপনারা হিসাব মিলিয়ে নেবেন। তো আমাদের কথা হচ্ছিল যে দেখেন, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, ওভার পপুলেটেড দেশ, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমি মনে করি সকল ধর্মাবলম্বী ভাই বোনদের মধ্যে একটা সুসম্পর্ক দরকার। এবং আমার মনে হয় বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর কোনো দেশে নেই। যেমন আমাদের এই লাইভে আছে পিনাকি ভট্টাচার্য দাদা, বোধহয় ওয়াচিং ছিল কিনা আমি জানি না, দেখেছে। আমাদের ক্লাসমেট থেকে শুরু করে অসংখ্য বন্ধু বান্ধব হিন্দু ছিল, তাদের সাথে কিন্তু আমরা তখন রাজনীতি না করলেও তাদের সাথে একটা সখ্যতা আমাদের রয়েছে। কিংবা আমার গ্রামের ক্ষেত্রে আমি দেখেছি, আমাদের গ্রামে ধরেন একটা এলাকা চরাগস্তি, যে এলাকাটি হিন্দু অধ্যুষিত, সেখানকার অন্যতম মহিলা নেত্রী আছেন লক্ষ্মীরানী দাস নামে। আমি যখন এলাকায় গিয়েছিলাম, তিনি আমার কাছে একটি মন্দিরের কাজের জন্য সহযোগিতা চেয়েছিলেন। আমি বলেছি ঠিক আছে দিদি, আমি যেহেতু এখন ছাত্র নেতা, ওইভাবে আমাদের আর্থিক আসলে সক্ষমতা তৈরি হয় নাই বিভিন্ন ক্ষেত্রে ওইভাবে আর্থিক সহযোগিতা করার ক্ষেত্রে, তারপরে আমরা চেষ্টা করব। এবং বিভিন্ন হিন্দু ভাই বোনদের বিপদেও আমার সাথে যোগাযোগ করেছে, আমরা দাঁড়িয়েছি। আমাদের সংগঠনেও হিন্দু ভাই বোনরা রয়েছে, কারণ আমরা মনে করি যে আমরা স্পষ্ট ভাষায় আমাদের সহযোদ্ধাদেরকে, আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমরা এই এডুকেশনটা বা এই শিক্ষাটা দিয়েছি। এবং এখনো সভা সমাবেশে আমরা বলার চেষ্টা করি যে আমরা কোনো ধর্মীয় সংগঠন না, যে সেই ধর্মীয় সেন্টিমেন্ট নিয়েই আমরা রাজনীতি করব বা সেই ধর্মের লোকদেরকে নিয়েই রাজনীতি করব। আমাদের রাজনৈতিক দল, যেহেতু আমরা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি, সেখানে আমরা স্পষ্ট ভাষায় বলেছি
আমাদের রাজনৈতিক দলটা একটা ছাতা, যেই ছাতার নিচে এসে বৃষ্টির সময়ে সবাই নিরাপদ বোধ করবে, কিংবা রৌদ্রের সময়ে সেই ছাতার নিচে এসে যেন সবাই রোদ থেকে রক্ষা পায়। অর্থাৎ আমাদের এই রাজনৈতিক দলের ছাতার নিচে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, উপজাতি, পাহাড় সমতল সমস্ত জনপদের মানুষ, সমস্ত ধর্মের মানুষ যেন নিরাপদ বোধ করতে পারে। আমি মুসলিম একজন ধর্মের মানুষ হিসেবে আমি যেমন আমার ধর্মকে আপনার অনুসরণ করি, আমার ধর্মকে সম্মান শ্রদ্ধা করি, ঠিক একইভাবে বাংলাদেশের সংবিধান, আইন, আদালত, রীতিনীতি কিন্তু আমাকে এই শিক্ষাটাই দেয় যে আমার ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্ম যেন নির্বিঘ্নে পালন করতে পারে, অন্য ধর্মের মানুষের অধিকারও যেন আমার দ্বারা ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়ে নাগরিক হিসেবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। কাজেই আমরা সেই ধরনের একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছি, অসাম্প্রদায়িক কাজকর্মের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, ওই তথাকথিত রাজনৈতিক দল যারা আপনার দু একটি উচ্চ পদে সংখ্যালঘু কিংবা হিন্দুদেরকে নিয়ে যারা দেখাতে চায় যে আমাদের ধর্মে, আমাদের দলে হিন্দুদের উচ্চ পদে রয়েছে, এরা হচ্ছে ভণ্ড, প্রতারক, এরা হচ্ছে মুখোশধারী শয়তান। এরা হচ্ছে ওই ধর্ম বা সম্প্রদায়ের সাথে বাটপারি করার জন্য, প্রতারণা করার জন্য, ওই ধর্মের সাপোর্ট নেওয়ার জন্য তারা এই ভণ্ডামিটা করে থাকে, যেটা ভারতের ক্ষেত্রেও বিজেপি করে আসছে। কারণ আপনারা দেখবেন যে ভারতের যে অন্যতম বড় বড় দলগুলি, সেখানে কংগ্রেস রয়েছে, আপনার সিপিএম রয়েছে, তারপরে ধরেন এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস খুব একটা প্রভাবশালী রাজনৈতিক দল। ভারতের জনসংখ্যার তো ম্যাক্সিমামই হিন্দু। সেখানে তো আপনার আসলে আর স্বাভাবিকভাবেই বাংলাদেশে যেমন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে রাজনীতি কিংবা সব জায়গায় এখানে স্বাভাবিকভাবে ইসলাম ধর্মের একটা প্রাধান্য থাকে, ঠিক একইভাবে এটা অস্বীকার করার ওয়ে নাই। বাংলাদেশেও, পশ্চিমবঙ্গে বা ভারতেও ঠিক আপনার হিন্দু ধর্মাবলম্বী মানুষের একটা প্রাধান্য থাকে। সুতরাং সেখানে তো আলাদাভাবে আসলে আবার হিন্দুত্ববাদ কায়েম করার কোনো দরকার নেই, যেটা মোদিরা করে আসছে। মোদিরা করে আসছে যে ভারতের যে সংবিধান, যেটা একটি অসাম্প্রদায়িক সংবিধান এবং যেখানে সেকুলার রাষ্ট্রের কথা বলা হয়েছে ভারতে, সেখানে মোদিরা হচ্ছে আপনার ধর্মীয় আপনার সহিংসতার মাধ্যমে, ধর্মীয় উগ্রবাদের মাধ্যমে আসলে তারা একটা ধর্মীয় উগ্রবাদী রাজনীতি তারা কায়েম করতে চায়, যেটি ভারতেরই আপনার সিভিল সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটি আসলে ওইভাবে গ্রহণযোগ্যতা পায়নি, যে কারণে নিজ দেশেই মোদি হচ্ছে গুজরাটের কসাই নামে আখ্যায়িত হয়েছেন। তো সেই জায়গা থেকে যেটি আমরা বলছিলাম, আসলে আলোচনা একটু সংক্ষেপ করতে চাচ্ছিলাম, যে কারণে এক জায়গা থেকে আলোচনাটা অন্য জায়গায় চলে গিয়েছে বা যাচ্ছে। তবে আশা করি যে আপনারা আলোচনার যদি শুনেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বুঝবেন। সেই জায়গা থেকে বলছিলাম যে আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তু বা সারমর্ম ছিল বাংলাদেশের যে ভারতীয় আধিপত্যবাদ বা ভারতীয় সম্প্রসারণবাদ বলেন বা আগ্রাসন বলেন, তার যে একটা অশুভ তৎপরতা এবং তার যে একটা প্রভাব, সেই প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা বলছি যে এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, সীমান্ত হত্যার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে অর্থনৈতিক বৈষম্য, যেটি ভারতের কাছ থেকে আমরা যে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে থাকি, সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে আপনার সরব হতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ, বাংলাদেশে যে ভারত যে রাজনৈতিক ভাবে হস্তক্ষেপ করে থাকে, সেটি আপনারা দেখেছেন 1/11-এর সময় আপনার প্রণব মুখার্জির বইয়ে তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের কুলাঙ্গার মঈনুদ্দিন, ফখরুদ্দিন, যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে ভারতের মেগা প্ল্যান অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল বাংলাদেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, রাজতন্ত্র কায়েম করার জন্য, সেই কুলাঙ্গাররা কিভাবে আপনার ভারতের সরকারের কাছে আশ্রয় চেয়েছিল, এটি আমার কথা না, সেটি কিন্তু প্রণব মুখার্জি তার বইয়ে উল্লেখ করেছেন। একইভাবে বর্তমান বিনা ভোটের সরকার, ফ্যাসিবাদী সরকারও ভারতের প্রশ্রয়ে বাংলাদেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশে একটা গুম খুনের রাম রাজত্ব কায়েম করতে চাচ্ছে, যে কারণে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে না, ভারতের আপনার সম্প্রসারণবাদ বা আগ্রাসী নীতির বিরুদ্ধে তারা কথা বলছে না, সীমান্ত হত্যা নিয়ে তারা কথা বলছে না। আপনারা দেখেছেন যে আমরা যেটি বলে আসছিলাম যে এই যে 1/11টা, এটি কিন্তু ভারতের একটা প্রেসক্রিপশন ছিল এবং 1/11-এর পরেও বাংলাদেশের দক্ষ চৌখস সেনা অফিসারদেরকে হত্যা করার জন্য কিন্তু ভারতের প্রশ্রয় কিন্তু 1/11-এর পরে
আপনার বিডিআর বিদ্রোহ ঘটেছিল। এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেকে বলতে চায়, অনেকে বলে না, কারণ তারা প্রত্যেকেই চায় ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় থাকতে কিংবা ভারতের আশীর্বাদ নিয়ে রাজনীতি করতে। বিডিআর বিদ্রোহ স্পষ্টভাবে একটি ভারতের প্ল্যান ছিল, যেটি নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলতে চায় না। আমরা কথা বলছি কারণ আমরা আসলে যেটা বলে তরুণদের রক্ত টকবগে, তরুণদের জীবনের কোনো ভয় থাকে না, দেশপ্রেমের কিংবা দেশ মাতৃকার টানে তারা নিজেদের জীবন দিতেও কৃপণতা বা কার্পণ্য করে না। যেখানে আমাদেরকে অনেকে বলেন যে ভাই তোমাদের রাজনীতি করার অনেক সময় আছে, তোমরা আজকে তরুণ, সবেমাত্র ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন গঠন করেছো, রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, ভারতের প্রশ্রয় ছাড়া বা ভারতের সমর্থন ছাড়া এদেশে কখনো তোমরা রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না। আমরা বলছি যে আমরা সেই অপশক্তির সাথে আপোষ করে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা রাজনীতি করি না, ভারতীয় আধিপত্যবাদের দালালি করার জন্য আমরা রাজনীতি করি না। কাজে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, যাক না, আমাদের জীবন বিসর্জন দেওয়ার মধ্যে দিয়েও বা আমাদের জীবনের মধ্যে দিয়েও যদি এদেশ ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়, তাহলে অন্তত এদেশের কোটি কোটি মানুষ, 18 কোটি মানুষ মুক্ত পাবে। কারণ আপনারা দেখেছেন যে বিএনপির একজন নেতা, অনেক নেতা গুম হয়েছেন এই বর্তমান সরকারের আমলে। আমি সবার কথা বলবো না, একজন নেতার কথা আমি আমার সভা সমাবেশ টকশো আলোচনা সব জায়গায় বলবো। ইলিয়াস আলী ঢাকা শহরে আপনার বিএনপির খুব প্রভাবশালী একজন নেতা ছিলেন। তার আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় তার একটা প্রভাব ছিল। তিনি গুম হয়েছিলেন কিভাবে? হোটেল শেরাটন থেকে অনুষ্ঠান শেষ করে যাওয়ার পথে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে তাকে একদল দুর্বৃত্ত আপনার নিয়ে যাচ্ছে, গাড়ি সহ, তার ড্রাইভার সহ। বাংলাদেশ সরকার জানে না, একটা ব্যস্ততম নগরীর ব্যস্ততম রাস্তা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সরকার জানে, কিন্তু বলেনি কারা তুলে নিয়ে গেছে, কারণ ওই তুলে নিয়ে যাওয়া তো সরকারই তুলে নিয়ে যেতে সহযোগিতা করেছে। সেই তুলে নিয়ে গিয়েছিল ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যেটি ভারতের গোয়েন্দা সংস্থা। কারণ ইলিয়াস আলী আপনার পশ্চিমবঙ্গের যে আপনার মণিপুরি রাজ্যের যে আপনার ওই অঞ্চলে যে টিপাইমুখ বাঁধ যেটি নির্মাণ করা হচ্ছিল, সেই বাঁধের বিরুদ্ধে বাংলাদেশে একটা বেশ জোরালো আন্দোলন হয়েছিল, এখনো সেটি নিয়ে কথা হচ্ছে। সেই আন্দোলন সংগ্রামের পেছন থেকে ইলিয়াস আলী অন্যতম একজন সংগঠক ছিলেন। শুধুমাত্র টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে সরব হওয়ায় ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে। সাংবাদিক কাজল আপনারা দেখেছেন যে বাংলাদেশ থেকে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং সীমান্তের ওপারে তাকে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে বলছিল সীমান্তে তিনি অনুপ্রবেশের দায়ে আপনার যখন একটা সাজানো ভাবে আটক করা হলো, অথচ তার কিন্তু পাসপোর্ট ও ভিসার মেয়াদ ছিল, তিনি ভারতে সফর করতে পারতেন। কিন্তু কিভাবে তিনি সীমান্তের ওপার গেলেন? একটু হিসাব করবেন, একটু চিন্তা ভাবনা করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপি তো একটি বড় পলিটিক্যাল পার্টি, সরকারে ছিল, একাধিকবার বিরোধী দলে ছিল। কাজী ভারত একটা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে সৌজন্যতার খাতিরেও কিন্তু আপনার স্বভাবত কারণেই আমরা কিন্তু ধরে নেই, বা এটা কিন্তু একটা আপনার বলতে পারেন সৌজন্যতা, বা এটা একটা কালচার, যে আপনার বিএনপি নেতা ইলিয়াস আলীকে কিন্তু আপনার সালাউদ্দিন আহমেদকে কিন্তু আপনার ভারতের বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করা উচিত ছিল, বা তিনি যেন কোনো ধরনের জটিলতা ছাড়াই বাংলাদেশে আসতে পারেন সেই ব্যবস্থা ভারতের করা উচিত ছিল। সেটি তারা করেননি। সেখানে আমরা দেখেছি সালাউদ্দিন আহমেদকেও কি জন্য গ্রেপ্তার করা হয়েছিল? অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে। বন্ধুগণ, অবৈধভাবে অনুপ্রবেশ নয়, বরঞ্চ বাংলাদেশ থেকে ভারতীয় যে গুন্ডা বাহিনী যারা বাংলাদেশে কর্মরত আছেন, ভারতের গুন্ডা দরকার নাই, প্রশাসনের মধ্যে একটা অংশ আছে যারা ভারতের দালালিতে ব্যস্ত, ভারতের পদলেহন করতে ব্যস্ত, এদেশে খায় ঘুমায় কিন্তু সার্ভিস দেয় ভারতের। সেই দালালগুলো আপনার ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদের মতো লোকগুলোকে তুলে নিয়ে গিয়ে ভারতে পাঠিয়ে দিতে তারা সহযোগিতা করে। যে কারণে অনেকেই আমাদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেন যে আমরা আসলে কয়দিন বাঁচি, কিংবা আমাদের পরিণতি কি হয়। আমরা এদেশের ছাত্র যুবক তরুণদের একটা কথা বলতে চাই যে জাফরুল্লাহ চৌধুরী এখনো জীবিত আছেন। তিনি কিছুদিন আগেও বেশ কয়েকটি সভা সমাবেশেও বলেছিলেন যে
ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে না পারলে বাংলাদেশ রক্ষা পাবে না। নিউজের সম্পাদক নুরুল কবির বলেছিলেন বা ভারত বাংলাদেশের শত্রু, এটা বুঝতে পারাও বাংলাদেশের একটা বড় অর্জন। আমরা একটা কথা বলতে চাই বন্ধুগণ, যারা আপনার ওই গতানুগতিক বা তথাকথিত চেতনার দোহাই দিয়ে বাংলাদেশে ভারতের অপকর্মগুলোকে জায়েজ করতে চান, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চান, দেখেন বাংলাদেশকে যদি বহির্শত্রু কেউ আক্রমণ করে, কারা আক্রমণ করবে? চীন, চীনের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। আমেরিকা, আমেরিকার সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। পাকিস্তান, পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের কোনো সীমান্ত নেই। নেপাল, ভুটান, চীন, দক্ষিণ এশিয়ার দুটো দেশের সাথে বাংলাদেশের সীমান্ত যুক্ত, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। সেই ক্ষেত্রে মিয়ানমার সীমিত সীমান্ত যুক্ত, কিন্তু মিয়ানমার যে বাংলাদেশ যে মিয়ানমারকে যে শক্তি প্রদর্শন করেছে বিভিন্ন সময়, সেই ৭৮ সালে রোহিঙ্গার ইস্যুকে কেন্দ্র করে ৯২ সালে বিএনপি আমলে মিয়ানমার শিক্ষা পেয়েছিল। মিয়ানমারের সেই হ্যাডাম নাই বাংলাদেশের সাথে মোড়লগিরি করার, কিন্তু ভারত প্রতিনিয়ত করে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই বিনা ভোটের সরকার, এই ফাঁসিবাদী সরকার ভারতের পদলেহন করে যাচ্ছে। কোনো যৌক্তিক প্রতিবাদ, কোনো যৌক্তিক একটা প্রতিরোধও গড়ে তুলছে না বাংলাদেশ। তারা বলছে রক্তের সম্পর্ক, রাখির সম্পর্ক, অথচ দেখেন যে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের দীর্ঘদিন ধরে যেই সংকটে বাংলাদেশের আসলে এক প্রকারের আমি বলবো যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে, সেই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখন আপনার বিভিন্ন প্রস্তাব উত্থাপন হয়েছে, সেই প্রস্তাবের পক্ষে কখনোই ভারত বাংলাদেশের পাশে দাঁড়ায়নি, বরঞ্চ বারবার ভারত মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে। অথচ ভারত নাকি আমাদের বন্ধু। আমি এদেশের দালালদের, এই পাচাটা গোলামদেরকে জনগণের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা একটু জিজ্ঞাসা করেন যে ভারত কেমন বন্ধু যারা রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ায়নি, এখন পর্যন্ত দাঁড়াচ্ছে না। তারা কেমন বন্ধু? যখন আমরা ইলিশ পাঠাই তখন তারা পেঁয়াজ বন্ধ করে দেয়, বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম হাই হাই করে বেড়ে ওঠে, ১০০ টাকা পর্যন্ত বেড়ে ওঠে, এবং জনগণ না খেয়ে অনেকাংশে পেঁয়াজ না খেয়ে মারা, মানে হচ্ছে তাদের পেঁয়াজের দাম বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত হয়। কেমন বন্ধু যারা প্রতিনিয়তই সীমান্তে আমাদেরকে লাশ উপহার দিচ্ছে। তো বন্ধুগণ, অনেক কথা বলেছিলাম, লাইভটি স্বল্প সময় শেষ করতে চেয়েছিলাম, একটু দীর্ঘ হয়ে গেছে আলোচনা। তো আমরা যেই কথাটির মাধ্যমে আজকের এই লাইভটি শেষ করব, যে আমাদের স্পষ্ট কথা বন্ধুগণ, আমরা ভারতের সাথে আমরা চাই যে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে দু দেশের জনগণের চাওয়া পাওয়ার ভিত্তিতে, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে দু দেশের জনগণের ন্যায্যতার ভিত্তিতে, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে বাংলাদেশের সীমান্তে নজরদারি করার জন্য ভারতকে রাডার বসাতে দিয়ে, কিংবা বাংলাদেশের সীমান্তের মধ্যে দিয়ে অবাধে ভারতের পণ্যবাহী ট্রাক চলাচল করার মতো নতজানু চুক্তি করে, নতজানু পররাষ্ট্র নীতির মধ্যে দিয়ে নয়। আমরা স্পষ্টভাবে ভারতকেও জানিয়ে দিতে চাই যে আমরা চাই আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক হোক, বন্ধুত্ব হোক, বন্ধুত্বটা জনগণে বন্ধুত্ব হোক। দুদেশের যেমন ইতিহাস, ভূগোল, সাংস্কৃতিক মিল রয়েছে, ঠিক একইভাবে সেই সেন্টিমেন্টকে ধারণ করেই দুদেশের জনগণ কি চায় সেটার ভিত্তিতেই যেন দুদেশের সম্পর্ক হয়। দুদেশের সম্পর্ক যেন শুধুমাত্র বাংলাদেশ দিয়ে যাবে, ভারত নিয়ে যাবে, সেটার ভিত্তিতে যেন সম্পর্ক না হয়। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের যে হস্তক্ষেপ, যে নগ্ন হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ বন্ধ করতে হবে। যেটা আমরা দেখেছি বিভিন্ন সময়, এই নগ্ন হস্তক্ষেপ শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, গণমাধ্যমের ক্ষেত্রেও তারা হস্তক্ষেপ করে। এই নগ্ন হস্তক্ষেপ শুধুমাত্র রাজনীতি এবং গণমাধ্যমে সীমাবদ্ধ নয়, প্রশাসনের মধ্যেও তারা নগ্ন হস্তক্ষেপ করে। যমুনা টিভিতে একটা প্রতিবেদন আপনারা দেখবেন, পুলিশের নিয়োগ নিয়ে তারা একটা প্রতিবেদন করেছিল, সেখানে তারা দেখেছিল অনেক ভারতীয় বাংলাদেশে আসলে চাকরি নিয়েছে। ঠিক একইভাবে অন্যান্য সরকারি পদেও কিন্তু অসংখ্য ভারতীয়রা কিন্তু রয়েছে। আইটি সেক্টর, বাংলাদেশের আইটি সেক্টর ভারতীয়দের দখলে, গুরুত্বপূর্ণ সেন্সিটিভ তথ্যগুলো সব ভারতের কাছে।
অবৈধভাবে এদেশে প্রায় 10 লক্ষ ভারতীয় চাকরি করে। 2017 সালের একটা জরিপে যেটি বলা হয়েছে, বাংলাদেশ আপনার বছরে যে 13.5 বিলিয়ন থেকে পর্যায়ক্রমে সেটি বাড়বে। 2017 সালের জরিপ ছিল $5.5 বিলিয়ন বাংলাদেশ উপার্জন করে, কিন্তু এক ভারতী বাংলাদেশ থেকে $10 বিলিয়ন নিয়ে যাচ্ছে। ভারত সারা বিশ্বের রেমিটেন্স ক্ষেত্রে যে উপার্জন করে থাকে তার দ্বিতীয় আপনার ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ। ভারতের যে পেঁয়াজ, চাল, ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে কৃষি পণ্য যদি বাংলাদেশে না আসে, ভারতের কৃষকরাও বিপর্যয়ের সম্মুখীন হবে। আমরা চাইলে ভারতের ডাল, পেঁয়াজ আমদানি না করেও পারবো, যদি আমাদের সরকার গুরুত্ব দেয় যে নিজের দেশে কিভাবে আপনার কৃষি ক্ষেত্রে আপনার স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে। বিশেষ করে আমরা কৃষি ক্ষেত্রেই ভারতের উপরে অনেক ক্ষেত্রে নির্ভরশীল, কিন্তু বর্তমান সরকার সেটি করবে না, কারণ তারা ক্ষমতায় থাকতে ভারত যেভাবে তাদেরকে ডাইরেকশন দেয় তারা সেভাবে চালায়। যেভাবে ক্ষমতায় থাকতে গুম খুনের নীতি তাদেরকে শিখিয়ে দিয়েছে, ভিন্ন মত বিরোধীদেরকে দমন পীড়ন করার জন্য নির্যাতন নিপীড়নের নীতি শিখিয়ে দিয়েছে, সেগুলোর মাধ্যমেই তারা ক্ষমতায় থাকতে চায়। তারা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায় না, জনগণের ভোটের প্রতি তাদের আস্থা নাই। কারণ আপনারা দেখেছেন কিছুদিন আগে জেলখানায় যে কার্টুনিস্ট কিশোর এবং মুস্তাককে, লেখক মুস্তাককে যে নির্যাতন করা হয়েছে, সেটি একটি বর্বর ঘটনা। সভ্য সমাজে এই ধরনের ঘটনা ঘটে না। এই ধরনের ঘটনা আমরা দেখেছি সাধারণত ইসরায়েলে হয়ে থাকে, যে ফিলিস্তিনিদের সাথে তারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। সেই একই ঘটনা ঘটছে আজকে বাংলাদেশে। বাংলাদেশে কাদের সাথে? সরকারি দল করছে, সরকারি দলের প্রশাসন করছে জনগণের সাথে, একজন কার্টুনিস্টের সাথে, একজন লেখকের সাথে যৌনাঙ্গে ইলেকট্রিক শক দিয়েছে, এমন টর্চার করেছে তারা পায়খানা প্রস্রাব করে দিয়েছে। চিন্তা করতে পারেন যে তাহলে একজন কার্টুনিস্ট কিংবা একজন লেখককে যদি এই বিনা ভোটের ফ্যাসিবাদী সরকার কণ্ঠ দমাতে এই ধরনের নির্যাতন নিপীড়ন করে থাকে, তাহলে বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতা কর্মীদের উপরে, বিরোধী সংগঠন সমূহের উপরে কি নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে, এটি একটু চিন্তা করেন। সে কারণেই বলছি বন্ধুগণ, আজকে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রযন্ত্র আজকে ভারতের দখলে, ভারতের দখলদার বাহিনী আজকে সবাইকে চালাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। ঠিক সেই সময় দাঁড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মতো পবিত্র অনুষ্ঠানে আমরা উগ্র হিন্দুত্ববাদের দোসর, উগ্র হিন্দুত্ববাদের লালনকর্তা পালনকর্তা, একজন সাম্প্রদায়িক নেতা, মানুষ মেরে যিনি কসাই উপাধি পেয়েছেন, সেই ধরনের একজন সাম্প্রদায়িক হিন্দুত্ববাদের দোসর মোদীকে আমরা বাংলাদেশে স্বাগত জানাতে পারি না। সেই জায়গা থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন এদেশের ছাত্র যুবকরা ইতিমধ্যেই প্রতিরোধ শুরু করে দিয়েছে, প্রতিবাদ শুরু হয়ে গেছে। আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত দলগুলোকে আমরা আহ্বান জানাবো এই কসাই মোদীর আগমন প্রতিহত করার জন্য। আপনারা সোচ্চার হন, রাজপথে প্রতিবাদ জানান, এবং মোদী যেদিন আসবে সেদিনও আমাদেরকে প্রতিবাদ করতে হবে। কি প্রক্রিয়ায় প্রতিবাদ করব, কিভাবে প্রতিবাদ করব, সেটি সময় বলে দেবে। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে এই মোদীর, এই কসাই মোদীর আরেক দোস্ত, আরেক দোসর অমিত শাহের একটি সমাবেশে ভারতেই কালো পতাকা উত্তোলন করেছিল। ভারতেরই অসাম্প্রদায়িক চেতনার মানুষ ওদেরকে কতটা ঘৃণা করে, সেখানে বাংলাদেশের ফ্যাসিবাদীরা, স্বৈরাচাররা ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের পদলেয়ন করার জন্য মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর মতো একটি অনুষ্ঠানে মোদীকে আনবা, দেখবো যে তোমাদের কবজির জোর কতটুকু, আমাদের এদেশের ছাত্র যুবকদেরও কবজির জোর কতটুকু। এদেশের ছাত্র যুবকদের রক্তের উপর দিয়ে মোদীকে আনতে হবে যদি তোমরা মোদীকে দেশে আনতে চাও। এবং মোদীকেও আমরা বলতে চাই, ভারতীয় রাজনীতিবিদ সহ সমস্ত মহলে আমরা এই বার্তা দিতে চাই, মোদী ছাড়া যেই আসুক না কেন, সেটা হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, বামফ্রন্ট সহ বিভিন্ন নেতৃবৃন্দ, তাদের প্রতি আমাদের কোনো আক্ষেপ নেই। তারা আসলে আমরা স্বাগত জানাবো, কিন্তু উগ্র হিন্দুত্ববাদী মোদীকে বাংলাদেশের জনগণ স্বাগত জানাবে না। এবং স্পষ্ট কথা বলছি বন্ধুগণ, ভারত, আমি জানি আমার এই লাইভটি অনেক ভারতীয় বন্ধুরাও দেখে থাকেন, সেখানে আমরা বলছি যে
ভারতের জনগণের প্রতি এদেশের জনগণের কোনো বিদ্বেষ নাই, কোনো বিরোধ নাই, বরঞ্চ সভ্যতা সংস্কৃতির মিলের ফলে দুদেশের জনগণের সাথে একটা আত্মিক সম্পর্ক বিদ্যমান, একটা হৃদ্যতার সম্পর্ক বিদ্যমান। কাজে সাধারণ জনগণ ভুল বুঝবেন না। এই ফ্যাসিস্ট মোদির প্রশ্নে আমাদের কোনো আপোষ করা যাবে না। এবং ভারতের জনগণকে যে জিনিসটা আমরা বলতে চাই, আপনারা আপনাদের রাজনৈতিক জায়গা থেকে এই প্রশ্নটা উঠাবেন। একটা স্বাধীন সার্বভৌম দেশের রাজনীতিতে কেন ভারতীয় শাসকরা হস্তক্ষেপ করবে? কেন তারা দাদাগিরি করবে? কেন বাংলাদেশের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য তারা একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য একটা বিনা ভোটের সরকারকে সহযোগিতা করবে? সেই জায়গা থেকে আমাদের ক্ষোভটা, আমাদের দাবিটা, আমরা চাই দুদেশের জনগণের সম্পর্ক ন্যায্যতার ভিত্তি হোক, প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথেই সুসম্পর্ক হোক। আমাদেরকে ভারতীয় দূতাবাসে আমন্ত্রণ জানাবে, আলোচনার জন্য আমরাও যাব, আমরাও তাদের সাথে বৈঠকে বসবো, আমাদের জনগণের দাবি দেওয়া তুলে ধরতে চাই। কারণ আমরা চাই না ভারতের মতো একটা নিকটবর্তী প্রতিবেশী দেশের সাথে আমাদের খুব খারাপ সম্পর্ক থাকুক। আমরা বন্ধুত্ব চাই, সেটা ন্যায্যতার ভিত্তিতে, যৌক্তিকতার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে। আজকে এই পর্যন্ত যারা লাইভটি দেখেছেন, পুরো লাইভটি দেখবেন এবং লাইভটি দেখে এই ভারতীয় যে আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে যেন আমরা জনগণকে সতর্ক করতে পারি, সচেতন করতে পারি। এবং আওয়ামী লীগের বন্ধু, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সমস্ত লীগার বন্ধুদেরকে আমি একটা আহ্বান জানিয়ে আজকের লাইভটি শেষ করবো যে আপনি আওয়ামী লীগ করেন, দেখেন যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, দেশে যদি গণতন্ত্র থাকে, নির্বাচন থাকে, আপনি রাজনীতি করার সুযোগ পাবেন, আপনি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবেন। কিন্তু বাংলাদেশ যদি সিকিমে পরিণত হয়, তাহলে কিন্তু সেই রাজনীতি করার স্বাভাবিক সুযোগ সুবিধাটা পাবেন না। আজকে এই আওয়ামী লীগ সরকার, আপনারা সবাই বুকে হাত দিয়ে কথা বলবেন, যদি আপনারা মায়ের দুধ খেয়ে থাকেন, যদি কোনো বাবা মায়ের বৈধ সন্তান আপনি হয়ে থাকেন, আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন, এই বর্তমান সরকার 2014 সাল থেকে যে ক্ষমতা আছে, তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার কিনা, কিংবা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আছে কিনা, এবং ক্ষমতায় থাকার জন্য তারা বাংলাদেশকে বিকিয়ে দিচ্ছে কিনা, ভারতের পদলেয়ন করছে কিনা, নিজের দেশে গুম খুন চালাচ্ছে কিনা, দেশকে একটা সংঘাত সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে কিনা। যদি আপনারা মনে করেন যে না, বর্তমান সরকার বাংলাদেশকে একটা সংঘাত সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে না, বর্তমান সরকার বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করছে না, বর্তমান সরকার স্বৈরতন্ত্র কায়েম করছে না, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, আপনার মায়ের দুধ খেয়ে যদি, আপনার মায়ের দুধের কসম থেকে যদি আপনি এই কথাটি বলতে পারেন, আপনার বিবেকের তাড়না থেকে যদি আপনি এই কথাটি বলতে পারেন, তাহলে আমার কোনো আপত্তি নাই, তাহলে বলবো আপনি সঠিক আছেন, হয়তো আমি ভুল বলছি। আর যদি আপনি একজন প্রকৃত পক্ষেই সত্যিকারের বিবেকবান মানুষ হয়ে থাকেন, আপনি যদি প্রকৃত অর্থেই একটা বৈধ বাবা মায়ের সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার যেমন দায়িত্ব আপনার বাবা মায়ের সম্মানকে রক্ষা করা, ঠিক একইভাবে আজকে আপনার দায়িত্ব হয়ে পড়েছে বাংলাদেশকে আমরা যেহেতু মাতৃভূমি হিসেবে সম্মান করে থাকি, সম্বোধন করে থাকি, সেই মাকেও আজকে রক্ষা করার, সেই মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার, সেই মাতৃভূমির জনগণের অধিকার রক্ষা করার, সেই মাতৃভূমির গণতন্ত্রকে রক্ষা করার কাজে আজকে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, অন্যান্য রাজনৈতিক দল করেন, বিভিন্ন মতের পথে রাজনীতি থাকবে, কিন্তু আজকে আমাদের রাজনীতির একটা জায়গায় এসে আমাদেরকে অন্তত আপনার ঐক্যবদ্ধ হতে হবে যে রাজনীতি যার যার, দেশটা সবার। সুতরাং বাংলাদেশের মতো একটা অসাম্প্রদায়িক চেতনার দেশে মুক্তিযুদ্ধের 50 বছরের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা একজন উগ্র হিন্দুত্ববাদী মোদীকে এনে বাংলাদেশকে কলঙ্কিত করতে পারি না, বাংলাদেশের মুসলিম সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে আমরা পারি না। যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সমস্ত লীগার ভাই বোনদেরও যদি সেই বিবেক থাকে, আশা করি আপনারাও আমাদের এই মোদি হটাও আন্দোলনে অংশগ্রহণ করবেন। ছাত্রলীগ, যুবলীগ ব্যানারে আপনাদের দরকার নাই, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ব্যানারে আপনারা সামিল হবেন। বলেছি যে যদি রাজপথে আন্দোলন সংগ্রামে যদি গুলি খেতে হয়, হামলার শিকার হতে হয়, আগের সামনে আমরা বুক পেতে দেব, তারপরে আপনারা আসবেন।
আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিশেষ করে লীগ ভাই বোনদেরকে বলবো যে আপনাদের প্রতিও সবিনয় অনুরোধ করব, অন্তত এই কসাই মোদির আগমনের বিরুদ্ধে আপনারাও যার যার জায়গা থেকে সোচ্চার ভূমিকা পালন করেন। বারবার বলেছি, যদি দেশ থাকে, যদি দেশের রাজনীতি থাকে, নেতা হতে পারবেন, রাজনীতি করার সুযোগ পাবেন। আজকে আওয়ামী লীগ যেই দিকে দেশটাকে নিয়ে যাচ্ছে, তাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা হুমকির সম্মুখীন, বাংলাদেশের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে কৌশলগত দিক থেকে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত। আমেরিকা চাচ্ছে বাংলাদেশে মাতব্বরি করতে, তাদের দিকে নিতে। চায়না চাচ্ছে বাংলাদেশকে ব্যবহার করতে। ভারত চাচ্ছে বাংলাদেশকে তাদের দিকে ধাবিত করতে। কিন্তু বর্তমানের এই বিনা ভোটের সরকার কখনো আমেরিকার সাথে হাত মিলাতে চায়, কখনো চায়নার সাথে হাত মিলাতে চায়, কখনো ভারতের সাথে হাত মিলাতে চায়। এমনকি ক্ষমতায় থাকার জন্য তারা নিষিদ্ধ রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথেও তারা হাত মিলাতে কার্পণ্য করে না। এর মাধ্যমে কখন তারা বাংলাদেশকে বিকিয়ে দেবে, কখন বাংলাদেশকে এই বিভিন্ন পরাশক্তির শক্তি চর্চার একটা কুরুক্ষেত্রে পরিণত করবে, সিরিয়ার মতো পরিস্থিতি ক্রিয়েট করবে, মিয়ানমারের মতো পরিস্থিতি ক্রিয়েট করবে, আফগানিস্তানের মতো পরিস্থিতি ক্রিয়েট করবে, বন্ধুগণ, সেটা আমরা আসলে হিসাব করতে পারছি না। আমরা খুবই উদ্বিগ্ন। স্পষ্ট কথা যে আমরা বলে আসছি যে বারবার, যে একটা নির্বাচন দিয়ে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমরা মেনে নেব। আওয়ামী লীগেরও মেরুদণ্ডে জোর থাকবে যে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, কিন্তু একটা অনির্বাচিত সরকার হওয়ার কারণে কিন্তু তাদেরও সেই জোরটা নাই মাজায়। কারণ তারা চিন্তা করছে যে ভারতকে যদি এই অঞ্চলে দাদাগিরি করতে না দেওয়া হয় তাহলে তাদের ক্ষমতার চেয়ার ধরে টান দিতে পারে। চায়নাকে যদি সুযোগ না দেয়, চায়না টাকা পয়সা না দিলে তখন দেশ চলবে না। আমেরিকার মতো পরাশক্তির যদি বিরুদ্ধে চলে যায় তাহলে কিন্তু তাদের পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। কিন্তু যদি একটা গণতান্ত্রিক সরকার থাকবে, তারা চিন্তা করবে আমেরিকা, চায়না, ভারত ডাজন্ট ম্যাটার, জনগণের ভোটে ক্ষমতায় আছে, জনগণের সাপোর্টে তারা ক্ষমতায় আছে। তখন জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জনগণের বাইরে গিয়ে তারা কাজ করতে পারবে না। তখন আমেরিকাকে বলতে পারবে, ভাই আমার দেশের জনগণ চায় না এটা। চীনকে বলতে পারবে, ভাই আমার দেশের জনগণ এটা চায় না। ভারতকে বলতে পারবে, ভাই আমার দেশের জনগণ এটা চায় না। কিন্তু বর্তমানের এই ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচার সরকার তো সেই জায়গায় নাই। যে কারণে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের পাশাপাশি আমরা আহ্বান জানিয়েছি যে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সমস্ত দেশপ্রেমিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আজকে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আপনি দেখেন, একটার পেছনে আরেকটা লাগিয়ে দিচ্ছে, একটাকে আরেকটার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। র্যাবের উপরে নিষেধাজ্ঞা চাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, কারণ র্যাবকে বলছে তারা র্যাব একটি গুম খুনের বাহিনীতে পরিণত করা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীতে। কারা করেছে? এই বিনা ভোটের বাহিনীতে পরিণত করেছে। পুলিশের কাজকর্মে আস্থা বিশ্বাস জনগণ পাচ্ছে না, কারণ পুলিশ এখন এই মাফিয়া সরকারকে টেকানোর জন্য এই মাফিয়াদের একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। গতকালকেও দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মোদির আগমনের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল করেছি, একটা সমাবেশ করেছি, রাস্তাঘাট অবরোধ করিনি। আমরা সেই মিছিল সমাপ্ত করার শাহবাগে আমি নিজে ঘোষণা দিয়ে, দুঃখিত একটু ইন্টারাপ্ট হয়েছিল, নেটওয়ার্ক স্লো হয়ে গেছিল, যে শাহবাগ থেকে আমরা ঘোষণা দিয়ে চলে এসেছিলাম, সেখানেও পুলিশ রূপী, পুলিশের পোশাক পরা একদল কুলাঙ্গার, ভারতের দালাল, এই মাফিয়া সরকারের গুন্ডা বাহিনী, ওরা ছাত্র জীবনে ছাত্রলীগ করেছে, এখন পুলিশে যোগ দিয়ে ওরা পুলিশ লীগে পরিণত হয়েছে। তারা আমার ভাই বোনদের উপরে লাঠিচার্জ করেছে, বেদম মারধর করেছে, আবার থানায় নিয়ে গেছে, হ্যাডম দেখা যে আপনার আন্দোলন থেকে তারা তুলে নিয়ে যায়। স্পষ্ট কথাই বলতে চাই যে প্রশাসনে অসংখ্য দেশপ্রেমিক লোকজন রয়েছে যারা জনগণের প্রতিবাদ যেন শান্তিপূর্ণ হয়, জনগণকে সহযোগিতা করে, কিন্তু কিছু কুলাঙ্গারও রয়েছে যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়। সেজন্য আমরা বলছি, যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেদিন কিন্তু তোমাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। ইউরোপ আমেরিকায় যাবা, লীগের দালালি করে টাকা পয়সা কামিয়ে ইউরোপ আমেরিকার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। যারা সাংবাদিক নিপীড়ন করবে, আন্দোলনকারীদের উপরে নির্যাতন নিপীড়ন চালাবে, মানবতা বিরোধী অপরাধ করবে, ইউরোপ আমেরিকায় তাদের ঠাঁই হবে না।
একটা কথাই মনে করিয়ে দিতে চাই, প্রশাসনের মধ্যে থাকা অতি উৎসাহীদের বিএনপির সময়ের আলোচিত ডিসি কোহিনুর আওয়ামী লীগের সমাবেশের ট্রাক উঠিয়ে দিয়েছিল মিছিলে, খবর নাই, হাওয়া হয়ে গেছে। কাজে আজকে যারা হ্যাডাম দেখাচ্ছেন, গুন্ডাগিরি করছেন, পোশাক পরে, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকার পোশাক পরে, গুন্ডামি থাকবে না। কিন্তু আমরা বলছি, যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, টুডে অর টুমরো প্রতিষ্ঠা হবে, এবং বাংলাদেশ এখন খুব নিকটেই বাংলাদেশে একটা গণবিপ্লব হবে, এবং সেই বিপ্লবের মধ্যে দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে, সেদিন কিন্তু এই গুন্ডাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। কোথায় গিয়ে পালাবেন? বঙ্গবন্ধুর খুনিদের যেমন বিচার হয়েছে 42 বছর পরে, তোমাদেরকেও সেদিন পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন তুলে আনা হবে। কবরে মরে গেলে আজকে যারা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একটা কুলাঙ্গারকেও ছাড় দেওয়া হবে না। যদি আমরা বেঁচে থাকি, আমরা যদি মরে যাই, আমাদের শিষ্য সার্গিত আছে, আমাদের সহযোদ্ধারা আছে, আগামীর প্রজন্ম আছে, তরুণ প্রজন্ম, শিক্ষিত সচেতন প্রজন্ম বাংলাদেশকে রক্ষা করার জন্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই তাদের মুখে স্লোগান ফুটে উঠে এসেছে রাজপথে যে বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো। কাজে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারা সিনেমিনি খেলতে চান, এদেশে যারা বাকশাল কায়েম করতে চান, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চান, কখনোই সফল হবে না। ইতিহাসে সফল হয়নি, ইতিহাস থেকে শিক্ষা নেন। জনগণ জবাব দিয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক এখনো জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের জনগণকেও সর্বশেষ একটা আহ্বান জানিয়ে শেষ করব, যে আল্লাহ পাক কোরআনেও বলেছেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজে চেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না। কাজে আজকে দেশের একটা সংকট, যে মানুষ ভোট দিতে পারছে না, ন্যায় বিচার পাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে প্রতিকার পাচ্ছে না, গণমাধ্যম লিখতে পারছে না, মানুষের নিরাপত্তা নাই, কথা বলার নিরাপত্তা নাই, বাক স্বাধীনতা নাই, সবাই কোনো না কোনো ভাবে ভুক্তভোগী। কাজে প্রতিবাদটা কিন্তু সবাইকেই করতে হবে, প্রতিরোধটাও কিন্তু সবাইকে করতে হবে। যদি আমরা ভেবে থাকি যে রাজনৈতিক দলগুলো সংগঠনই প্রতিবাদ করবে, তাহলে কিন্তু এই মাফিয়ারাই দিনে দিনে শক্তিশালী হবে, এদের স্বৈরতন্ত্রই কিন্তু পাকাপোক্ত হবে। চীনের মতো এদেশেও কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবে। চীনে যেমন বলছে শি জিনপিং জিন্দাবাদ, এখানে অলরেডি বলছে শেখ হাসিনা জিন্দাবাদ, জয়তু শেখ হাসিনা। সরকারি অফিস আদালতের কাগজপত্রে আজকে সবকিছুতেই আপনার বলা হচ্ছে যে শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা নিয়ে গর্বদেশ শেখ হাসিনার বাংলাদেশ, সব এক ব্যক্তির নামে বন্দনা করা হচ্ছে। কাজী এই সময়ে যদি আমরা এটা ঠেকাতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এখন জনগণেরও কিন্তু একটা দায় দায়িত্ব রয়েছে। বর্তমানের যে সংকট, এই সংকট থেকে উত্তরণে সকল শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, সবাইকে ঐক্যবদ্ধভাবে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য একটা নির্বাচনী আয়োজন করতে হবে। এই মাফিয়াদের পতন ঘটাতে হবে। তার জন্য যার যার জায়গা থেকে সবাই প্রস্তুতি নেন। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো দেখবেন, বাঁশি একদিন একজন বাজিয়ে দিয়েছে, সেদিন যদি আপনারা বসে থাকেন, আপনারা ভুল করবেন। বিশেষ করে আমার আহ্বান থাকবে ছাত্র, যুবক, তরুণ ভাই বোনদের প্রতি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছাত্র যুবকরাই সবসময় ভ্যানগার্ড হয়ে রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল। আজকের আন্দোলন সংগ্রামেও ছাত্র যুবকদেরকেই অগ্রভাগে থাকতে হবে। কাজেই এই উগ্র হিন্দুত্ববাদী মোদীকে ঠেকানোর আন্দোলনের মাধ্যমেই আমাদের সেই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র রক্ষার সংগ্রাম, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার সংগ্রাম শুরু করতে হবে। আশা করি যে এদেশের ছাত্র যুবকরা অতীতের মতোই আগামীর আন্দোলন সংগ্রামেও সেই ভূমিকা রাখবে এবং বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করবে। দীর্ঘ লাইভে যারা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, পরবর্তীতেও যারা শুনবেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আবারও বলছি যে আমরা ভারত সহ
পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সাথেই আমরা বাংলাদেশের বন্ধুত্ব চাই, বাংলাদেশের সুসম্পর্ক চাই। সেই সম্পর্ক হতে হবে জনগণের স্বার্থের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, যৌক্তিকতার ভিত্তিতে, কোনো দালালের ভিত্তিতে নয়, লেজুর ভিত্তির ভিত্তিতে নয়, দাসত্বের ভিত্তিতে নয়। কাজে ভারতের জনগণ কিংবা ভারতীয় রাজনীতিবিদদের প্রতিও আমাদের সুস্পষ্ট বার্তা যে আপনারা দুদেশের জনগণ কি চায়, জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে দুদেশের বন্ধুত্ব স্থাপনে কাজ করবেন এবং সেই বন্ধুত্বকে এগিয়ে নেওয়ার জন্য দুদেশের তরুণ প্রজন্ম কাজ করবে। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উগ্র হিন্দুত্ববাদী মোদির আগমনকে প্রতিহত করার জন্য যার যার জায়গা থেকে প্রস্তুতি নেবেন এবং যার যার জায়গা থেকে আমরা চাই প্রতিনিয়তই ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশেই প্রতিবাদ প্রতিরোধের ঢামাডোল বেজে উঠুক। সেই প্রতিবাদ প্রতিরোধের জন্য যদি কোনো কুলাঙ্গার ভারতীয় দালাল হোক, সে রাজনীতিবিদ হোক, সে প্রশাসন যদি বাধা দেয়, তাদের বাধাকে অতিক্রম করে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। কারণ এই স্বাধীনতার 50 বছরে এসেও যদি আমরা নিজেদেরকে একটা স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভরশীল জাতি হিসেবে তুলে না ধরতে পারি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি, তাহলে খুব অচিরেই আমরাও একটা সিকিমের মতো ভারতের একটা করদ রাষ্ট্রে পরিণত হব। আমরা আশা করি যে দেশের ছাত্র, যুবক, তরুণরা বাংলাদেশকে সিকিম হতে দেবে না। তারা প্রতিবাদ গড়ে তুলবে এবং সেই প্রতিবাদ প্রতিরোধে এদেশের ছাত্র, যুবক, তরুণদের বর্তমান যে ভালোবাসা, আস্থা, বিশ্বাসের জায়গা, তারুণ্যের নতুন ধারার রাজনীতি বিনির্মাণে যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এবং তাদেরই সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদ থেকে শুরু করে সকল অঙ্গ সংগঠন, তারা সেখানে নেতৃত্ব দেবে। আশা করি এদেশের ছাত্র যুবকরা সেই ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে তারাও এই আগ্রাসন বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে সামিল হবে এবং জনগণের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইভটি বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। সবাই যে যার জায়গা থেকে শেয়ার করবেন এবং বক্তব্য গুরুত্বপূর্ণ অংশগুলো প্রচারের ক্ষেত্রে কেউ যদি ডাউনলোড করে প্রচার করেন, কাট করে প্রচার করেন, আমার আপত্তি নেই। তবে বিভ্রান্তি তৈরি হয় এমনভাবে কেউ প্রচার করবেন না, কারণ আমাদের পেছনে সবসময় সরকারের গোয়েন্দা সংস্থার একটা অংশ লেগে থাকে, ভারতীয় দালালদের একটা অংশ লেগে থাকে, যে আমাদের কথাবার্তির খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি তৈরি করার জন্য। যেটি আমি দেখেছি আমাদের এক সহযোদ্ধা তারেক রহমানের একটি ভিডিও নিয়েও বোধহয় একদল দুষ্ট চক্র, একদল দালাল, তারা এই কাজটি করছে। কি ভিডিওতে বলা হয়েছে আমি সেটি জানি না, তবে আবার দেখেছি সেখানে আমাদের যুব অধিকার পরিষদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা তারেক রহমান আবার স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেছেন যে গতকালকের তার লাইভে যদি তিনি কোনো অপ্রাসঙ্গিক কিছু বলে থাকেন, তার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। কাজেই মানুষ ভুল করলে যে আপনার ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া, এটিও মানুষের একটি অন্যতম মহৎ গুণ এবং ভুল স্বীকার করে ক্ষমা চাইলে স্বয়ং আল্লাহ পাক সৃষ্টিকর্তা মাফ করে দেয়। কাজে সেই ক্ষেত্রে তারেকের বক্তব্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার মনে হয় তারা তারেককে ক্ষমা করে দিতে পারেন। আর সর্বোপরি আমাদের ছাত্র, যুবক, শ্রমিক অধিকার পরিষদের কার্যক্রমে যে যেভাবে পারেন সহযোগিতা করবেন। সেটা মাঠের আন্দোলন সংগ্রামে কেউ সহযোগিতা করবেন, কেউ আর্থিকভাবে, কেউ বুদ্ধিভিত্তিকভাবে, যে যেভাবে পারেন। কারণ আমরা গুটি কয়েক তরুণরা বর্তমানের এই সংকট থেকে উত্তরণে যে দায়িত্বটা আমাদের কাঁধে আসলে নিয়ে চলছি, সেটির বোঝা বহন করার সক্ষমতা আমাদের আসলে এই মুহূর্তে হয়নি। পদে পদে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, সংকটের মুখে পতিত হচ্ছি। কাজে সেই দিক থেকে যারা দেশপ্রেমিক আছেন তাদেরকে আহ্বান রাখবো, রাজনীতি আপনি ভিন্ন মতের করতে পারেন, কিন্তু আমাদেরকে যদি কেউ সুপরামর্শ দেন, সহযোগিতা করেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। এবং আমি মনে করি যে এই বর্তমান সংকটময় পরিস্থিতিতে ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার পরিষদ তথা এই তারুণ্যের নতুন ধারার রাজনীতিকে এগিয়ে নেওয়া এবং এই রাজনীতিকে সহযোগিতা করা এদেশের প্রত্যেকটি বিবেকবান মানুষের, প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষের একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য হয়ে পড়েছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে সেই দায়িত্ব, কর্তব্য কতটুকু পালন করবেন। আপনি যদি আমাদেরকে সহযোগিতা নাও করেন, আমাদের প্রতি সেই দায়িত্ব, কর্তব্য পালন নাও করেন, সেক্ষেত্রে আমার আহ্বান থাকবে যে যারা এই মুহূর্তে সংকটের সময়ে সাহসী ভূমিকা নিচ্ছে
দেশের জন্য কাজ করছে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে, এইরকম উগ্র হিন্দুত্বতাবাদের মোদি হটাও আন্দোলন সংগ্রামের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে, তাদেরকে সহযোগিতা করেন। কারণ রাজনীতি যে যাই করেন না কেন, রাজনীতি যার যার, দেশটা সবার। সুতরাং দেশটা রক্ষা করার জন্য সকলের মধ্যেই একটা ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠুক, একটা সম্মিলিত ঐক্য গড়ে উঠুক, সেই আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।